আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আসিফ মোহাম্মদ ইমরান খান শুভ্র। আমি বর্তমানে কর্মরত আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার হিসেবে। তো আজ আমি আপনাদের সাথে আলাপ করব আপডেটেড ম্যানেজমেন্ট অফ কোভিড-19। আমার এই প্রেজেন্টেশনটা মূলত তৈরি হয়েছে আমাদের বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইনের ওপর ভিত্তি করে, পাশাপাশি অন্য কিছু তথ্যও থাকবে। আমি আশা করি যে আমার এই প্রেজেন্টেশনটা কোভিড-19 ডিজিজ বোঝার ক্ষেত্রে আপনাদের জন্যে বেশ ইজি করে দেবে। তো প্রথমেই আমরা জানি যে আমরা এই মুহূর্তে একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন পার করছি। সারা বিশ্বে বর্তমানে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, করোনা ভাইরাস ডিজিজকে প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছে। এবং সর্বশেষ আমরা যদি ধরি যে গতকালকে ছিল 16ই জুন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে প্রায় 177 মিলিয়ন করোনা ভাইরাস কেস ডিটেকশন হয়েছে, যার মাঝে প্রায় 3.8 মিলিয়ন মৃত্যু রয়েছে। এবং আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করি, বাংলাদেশে প্রায় 8.5 লক্ষ কেস এখন পর্যন্ত ডিটেকশন হয়েছে এবং প্রায় 14,000-এর কাছাকাছি মানুষ মারা গিয়েছে এই করোনা ভাইরাসের কারণে। যদিও আমাদের কাছে সাধারণ মানুষজনের কাছে করোনা ভাইরাসটা অনেক নতুন, টার্মটা নতুন। সবাই ভাবে যে এই ভাইরাসের নাম হয়তো আগে শুনেনি বা অনেকেই এই ভাইরাস সম্পর্কে জানে না। কিন্তু আমাদের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে করোনা ভাইরাস কিন্তু নতুন কোনো ভাইরাস নয়। হ্যাঁ, করোনা ভাইরাসের বর্তমান যে স্ট্রেইনটি কোভিড-19 ডিজিজ করছে সেটি একটি নতুন স্ট্রেইন। কিন্তু করোনা ভাইরাসের যে উপস্থিতি আমাদের পৃথিবীতে এবং এটা যে আমাদের মানুষ জাতির উপর আক্রমণ করছে, বিভিন্ন রোগ বিরোগ ঘটাচ্ছে, এটা কিন্তু বেশ আগে থেকেই রয়ে গেছে। প্রথম করোনা ভাইরাস ডিটেকশন হয়েছিল 2002-03 সালে। সেটাও চায়নাতেই ডিটেকশন হয়েছিল এবং তখন প্রায় ওটাকে নাম দেওয়া হয়েছিল সার্স করোনা ভাইরাস। সার্স মিন্স সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম। এবং সে সময় প্রায় 800 থেকে 1000 মানুষ মারা যায়। এবং যেভাবেই হোক তখন ওই ভাইরাসটাকে কন্টেইনড করতে সক্ষম হয়েছিল চাইনিজ গভর্নমেন্ট, যে কারণে ওটা প্যান্ডেমিক কোনো অ্যাটাক করেনি। এরপর 2012 সালে আরেকটু বড় পরিসরে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে মার্স করোনা ভাইরাস দেখা যায়, মার্স করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তখনও বেশ কিছু মানুষজন মারা যায়। এবং ধারণা করা হয় যে এই যে করোনা ভাইরাস, এই ভাইরাসটি আসলে জুনোটিক ভাইরাস। আমরা জুনোটিক ভাইরাস বলতে বুঝি যখন একটা ভাইরাস অন্য এক প্রাণী থেকে মানুষে কোনো রোগ করে বা অন্য কোনো প্রাণী থেকে মানুষের রোগ করতে আসে, তখন আমরা এটাকে জুনোটিক ডিজিজ বলি। করোনা ভাইরাসের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এটা এসেছে বাদুড় থেকে, ব্যাট, দ্যাট মিন্স ব্যাট, বাদুড় থেকে এসেছে করোনা ভাইরাস। এবং আমি আপনার এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লেখা আছে যে বাদুড়কে বলা হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট হেলদি অ্যানিম্যাল। আমি কেন ওয়ার্ল্ডস মোস্ট হেলদি অ্যানিম্যাল বললাম বাদুড়কে? কারণ গবেষণায় দেখা গেছে যে বাদুড়ের মাঝে প্রায় 500 প্রজাতির করোনা ভাইরাস রয়েছে এবং এরা বাদুড়ের কোনো রোগ করে না। কিন্তু এই বাদুড় করোনা ভাইরাসের হোস্ট হিসেবে কাজ করে এবং হোস্ট হিসেবে কাজ করে সে করোনা ভাইরাসটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এবং এখন পর্যন্ত এই 500 যে করোনা ভাইরাস বাদুড়ের মাঝে পাওয়া গেছে, এর মাঝে 7টি ভাইরাস এখন পর্যন্ত জাম্প করে মানুষ প্রজাতির উপর এসেছে এবং মানব প্রজাতিতে তারা বিভিন্ন রকমের রোগ বিরোগ তৈরি করেছে। এর মাঝে প্রথম 4টি যে ভাইরাস, এগুলো নর্মাল ইনফ্লুয়েঞ্জা টাইপ
অসুখ করেছে এবং খুব মারাত্মক আকার ধারণ করেনি। এবং শেষ তিনটা যে ভাইরাস, দ্যাট মিনস সার্স করোনা ভাইরাস, মার্স করোনা ভাইরাস এবং দ্য লেটেস্ট এডিশন 2019 অ্যান্ড নোভেল করোনা ভাইরাস হুইচ ইজ লেটার, যেটাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে সার্স কোভি-2 ভাইরাস। এই তিনটা খুব মারাত্মক আকারে মানুষের উপর সংক্রমণ করেছে এবং মানব জাতিকে অনেক রোগ, অনেক একটা খারাপ পরিস্থিতিতে নিয়ে গেছে। তো দেখা যায় যে 2002-03 সালে আমাদের এই জুনোটিক ডিজিজটা বাদুড় থেকে প্রথম সে ভায়া হয়ে আসলে কিন্তু মানুষে এসেছিল। এবং এই যে দেখতে পাচ্ছি আমরা, এই প্রাণীটার নাম হচ্ছে সিবেট ক্যাট, বা আমাদের বাংলায় যাকে বলি আমরা গন্ধকুকুর। এই প্রাণীর মাধ্যমেই 2002-03 সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল। এবং পরবর্তীতে 2012 সালে যে মার্স কোভিড হয়, সেটা সেই প্রাদুর্ভাবটা হয় উটের মাধ্যমে, দ্যাট মিনস ক্যামেল, উটের মাধ্যমে করোনা ভাইরাস হয়, প্রাদুর্ভাবটা হয় 2012 সালে। এবং ধারণা করা হচ্ছে যে 2019 সালে যে নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, সেটার জন্য দায়ী করা হচ্ছে এই প্রাণীটাকে। এর নাম হচ্ছে অ্যান্টিটার প্যাঙ্গোলিন। গবেষণায় দেখা গেছে যে এই অ্যান্টিটার প্যাঙ্গোলিনের মাঝে যে করোনা ভাইরাসের স্ট্রেনটা পাওয়া গেছে, তা মানুষের যে রোগ করতেছে করোনা ভাইরাসের স্ট্রেনটা, তার সাথে প্রায় 99% সিমিলার। তো এই প্রাণীটাকেই ধারণা করা হচ্ছে যে মানুষের মাঝে সে এই নতুন নোভেল করোনা ভাইরাসটা সে ট্রান্সমিট করেছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চায়নাতে যে ওয়েট মার্কেট অর্থাৎ কাঁচা বাজার আছে, সেখানে আমরা যেরকম বাংলাদেশে বাজার করতে যেয়ে তাজা মাছ কিংবা জ্যান্ত মুরগি খুঁজি বা তাজা মাছ খুঁজি, সেরকম তাদের কাঁচা বাজারগুলোতে তাদের ফুড হ্যাবিট অনুযায়ী তারা এই প্যাঙ্গোলিন খায়, তারা গন্ধকুকুর খায়। ওগুলো তারা তাজা জীবিত তারা ওখানে রাখে এবং ওখান থেকে যারা কাস্টমার কিনে সেই জীবিত পশুগুলোকে কেটে তারপর তারা বাড়িতে নিয়ে যায়। তো তখন ওই জীবিত পশুগুলো আলটিমেটলি যখন মানুষের টাচে আসে, সে কিন্তু তখন ডিজিজটাকে ট্রান্সমিট করে, সে কিন্তু ভাইরাসটাকে ট্রান্সমিট করে এবং মানুষ অজান্তেই সেই ভাইরাসটাকে ক্যারি করে আস্তে আস্তে একটা বিপুল পরিমাণ মানুষের মাঝে, একটা বিপুল জনগোষ্ঠীর মাঝে এটি ছড়িয়ে দেয়। তো করোনা ভাইরাসের যখন আমরা মাইক্রোবায়োলজিক্যালি করোনা ভাইরাসটাকে চিন্তা করি, দেখি যে এটা আসলে একটা অ্যানভেলপ ভাইরাস, যেটার সিঙ্গেল স্ট্র্যান্ডেড পজিটিভ স্ট্র্যান্ড আরএনএ আছে এবং যেটা আমাদের এখানে জুনোটিক ডিজিজ করছে, এবং এর মোড অফ ট্রান্সমিশনটা হচ্ছে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে। এবং এই করোনা ভাইরাস হচ্ছে অর্ডার নিডোভিরালিস অর্ডার থেকে সে বিলং করে, যার মাঝে 4টা ক্যাটাগরি আছে, আলফা, বিটা, গামা এবং ডেল্টা। এবং এই 4টে ক্যাটাগরির মাঝে শুধুমাত্র আলফা এবং বিটা ক্যাটাগরিটা মানুষের মাঝে ডিজিজ করে বলে গবেষণায় পাওয়া গেছে। এবং আমাদের যে লেটেস্ট, আমি অলরেডি বলে ফেলেছি এটা, যে আমাদের যে লেটেস্ট নোভেল করোনা ভাইরাস, একে নামকরণ করা হয়েছে সার্স কোভি-2। যেহেতু 2002-03 সালে সার্স করোনা ভাইরাস ইতিমধ্যে নামকরণ করা হয়েছিল, সেহেতু এটাকে 2 হিসেবে নামকরণ করা হয়েছে, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2 হিসেবে। তো আমরা যে করোনা ভাইরাসের রোগীগুলো পাই, আমার এখন তো সারা বিশ্বে প্যান্ডেমিক সিচুয়েশন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষ যখন কন্ট্যাক্টে আসে করোনা ভাইরাস পেশেন্টের, কিংবা সে যখন অসুস্থ হয়, তখন মানে এই মানুষগুলোকে আমরা WHO বিভিন্ন কেস ডেফিনিশনে 4টা ক্যাটাগরিতে সকল মানুষকে বিভক্ত করেছে। 4টা ক্যাটাগরি হচ্ছে, প্রথমে হচ্ছে সাসপেক্টেড কেস। সাসপেক্টেড কেস বলতে সেই মানুষগুলোকে বোঝানো হচ্ছে, সেই রোগীগুলোকে বোঝানো হচ্ছে যাদের সিমটম আছে, অর্থাৎ জ্বর আছে, কাশি আছে, শ্বাসকষ্ট আছে, এবং তাদের হিস্ট্রি অফ কন্ট্যাক্ট আছে উইথ এ করোনা ভাইরাস পেশেন্ট,
অথবা তারা করোনা ভাইরাস এন্ডেমিক জোনে ভ্রমণ করেছে, কিন্তু তাদের এখনও করোনা ভাইরাসের জন্য স্যাম্পল নেওয়া হয়নি আরটিপিসিআরের জন্য। এরকম কেসগুলোকে আমরা সাসপেক্টেড কেস বলছি। এবং প্রবাবল কেস বলছি, এই সাসপেক্টেড কেস যারা আছেন তাদের যখন আমরা স্যাম্পলটা নিয়ে যাওয়া হয় এবং স্যাম্পেলের রেজাল্ট যখন ইনকনক্লুসিভ আসে বা কোনো কারণে স্যাম্পল থেকে তাকে পরীক্ষা করা যাচ্ছে না, তার স্যাম্পলটাকে পরীক্ষা করা যাচ্ছে না, এইরকম ক্ষেত্রে রোগীগুলোকে আমরা বলি প্রবাবল কেস। এবং কনফার্ম কেস হচ্ছে যখন করোনা ভাইরাসের টেস্ট তথা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর পজিটিভ চলে আসে, তখন সে অলরেডি কনফার্ম কেস। এবং কন্ট্যাক্ট কেস বলতে বোঝা যাচ্ছে যে মানুষগুলোর কোনো সাইন সিমটম নেই, কিন্তু তাদের করোনা ভাইরাসের পেশেন্টের ক্লোজ কন্ট্যাক্টে যাওয়ার একটা ইতিহাস আছে, তাদেরকে বলা হচ্ছে কন্ট্যাক্ট। অথবা তারা এন্ডেমিক জোন রিসেন্টলি ভিজিটের একটা ইতিহাস আছে, তাদেরকে কন্ট্যাক্ট বলা হচ্ছে। তো এখানে যে কনফার্ম কেসগুলোকে আছে, এই কনফার্ম কেসগুলোকে আমরা আবার চার ভাগে পাঁচটা ক্লাসিফিকেশনে 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি। এই 5টা ক্যাটাগরির মাঝে আছে, প্রথমে হচ্ছে অ্যাসিমটোমেটিক কেস, তারপর মাইল্ড কেস, তারপর মডারেট কেস, তারপর সিভিয়ার কেস এবং তারপর ক্রিটিক্যাল ইলনেস। তো অ্যাসিমটোমেটিক কেসের ক্ষেত্রে বলা হচ্ছে সেই কেসগুলোকে যে রোগীগুলোর করোনা ভাইরাসের টেস্ট পজিটিভ কিন্তু তাদের কোনো সাইন অথবা সিমটম নেই, তাদেরকে আমরা বলছি অ্যাসিমটোমেটিক কেস। এবং মাইল্ড কেস বলতে আমরা তাদেরকে বোঝাচ্ছি যাদের করোনা ভাইরাস টেস্ট পজিটিভ এবং মাইল্ড ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস আছে, অর্থাৎ তাদের জ্বর আছে, কাশি আছে, গায়ে ব্যথা আছে, হয়তো ডায়রিয়া আছে, এই সিমটমগুলো আছে, কিন্তু তাদের ডেফিনিট রেডিওলজিক্যালি নিউমোনিয়ার কোনো এভিডেন্স নেই। যেহেতু নিউমোনিয়ার এভিডেন্স নেই, তারা মাইল্ড কেস হিসেবে গণ্য হবে। এবং যখনই এই মাইল্ড কেসগুলোতে নিউমোনিয়ার এভিডেন্স চলে আসবে, তাদেরকে আমরা মডারেট কেসে নিয়ে যাব। এখানে উল্লেখ্য বলতে হবে যে আমার এই যে মাইল্ড কেসগুলো যে আছে, এই মাইল্ড কেসগুলোতে রোগীর অক্সিজেন স্যাচুরেশন 90%-এর উপরে থাকবে, কিন্তু মডারেট কেসগুলোতে রোগীর অক্সিজেন স্যাচুরেশন থাকবে 90%-এর নিচে। এবং আমরা সিভিয়ার কেস বলতে না দুঃখিত, মাইল্ড কেসগুলোতে আপনার অক্সিজেন স্যাচুরেশন ভালো থাকবে, 94-এর উপরে থাকবে। মডারেট কেসগুলোতে অক্সিজেন স্যাচুরেশন 90%-এর উপরে থাকবে, কিন্তু তার রেডিওলজিক্যালি একটা নিউমোনিয়া থাকবে। আবার এক্ষেত্রে আমরা পরের প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছি, সিভিয়ার কেস বলা হচ্ছে রোগীর নিউমোনিয়া আছে, এভিডেন্স অফ নিউমোনিয়া আছে, তার সকল সাইন সিমটম আছে, এবং রোগীর অক্সিজেন স্যাচুরেশন যখন 90%-এর নিচে চলে আসবে, তখন আমরা তাকে সিভিয়ার কেস হিসেবে গণ্য করব। এখানে উল্লেখ্য যে যদিও সিভিয়ার কেস হিসেবে আমরা 90%-এর নিচে স্যাচুরেশন আসলে তাকে সিভিয়ার কেস হিসেবে গণ্য করছি, কিন্তু যদি রোগীটি প্রেগনেন্ট ওমেন হয়, তার ক্ষেত্রে 94%-এর নিচে নামলেই তাকে আমরা সিভিয়ার কেস হিসেবে ক্যাটাগরাইজড করব। আর এরপর আছে বলতে গেলে ক্রিটিক্যাল কেস বলতে আমরা সেই কেসগুলোকে বোঝাচ্ছি যার ক্ষেত্রে অলরেডি অর্গান ফেলোর ডেভেলপ করে গেছে, যেমন রেসপিরেটরি ফেলোর, সেপসিস, সেপটিক শক, ARDS, অথবা অন্য যে কোনো অর্গান ফেলোর লাইক কিডনি ফেলোর, হার্ট ফেলোর, স্ট্রোক, এগুলো ডেভেলপ করে গেছে, তখন আমরা ওই কেসগুলোকে ক্রিটিক্যাল কেস হিসেবে বলছি। এখন আমরা আসি যে কোন রোগীগুলো আমাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি রিস্কে থাকে, বা কোন কোমরবিডিটিগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে করোনা ভাইরাসের পেশেন্টকে চিকিৎসা দেওয়ার সময়। খুব কমন যে কোমরবিডিটিগুলো আছে এবং ক্রনিক ডিজিজগুলো আছে, এগুলো কি আমাদের করোনা ভাইরাসের রিস্ক ফ্যাক্টর হিসেবে গণ্য করা হচ্ছে। এখানে আছে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, হাই রিস্ক প্রেগনেন্সি, ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাজমা, COPD,
obesity, malignancy, chronic liver disease, ischemic heart disease, heart failure, dementia, mental disorder, stroke, পেশেন্ট যদি ইমিউনোসাপ্রেসিভ ডোজ স্টেরয়েড পেয়ে থাকে অথবা কেমোথেরাপি পেয়ে থাকে। তো এই রিস্ক ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আমাদের করোনা ভাইরাসের ম্যানেজমেন্ট কিন্তু অনেক চেঞ্জ হবে। এখন আমরা দেখব যে কোন রোগীগুলোকে আমরা হাসপাতালে ভর্তি করব। তাদের এখানে বলা হয়, আমাদের গাইডলাইনে বলা হয়েছে যে সকল মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল কেসগুলোকে আমাদের হাসপাতালে ভর্তি করতে হবে। এর বাহিরে যদি কোনো রোগীর হাইপোক্সিয়া থাকে 93%-এর নিচে, তো তার ক্ষেত্রে তার ক্লিনিক্যাল সেন্ট না থাকলেও তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এবং যে রোগীর মাল্টিপল আনকন্ট্রোলড কমরবিডিটিস আছে তাকে আমার হাসপাতালে অ্যাডমিশন করতে হবে। ও যদি তার মাইল্ড ডিজিজও হয়ে থাকে সেক্ষেত্রেও তাকে আমার হাসপাতালে ভর্তি করতে হবে। এখন আমরা ম্যানেজমেন্টের দিকে যদি তাকাই, যে প্রথমেই আমরা বলেছিলাম যে অ্যাসিম্পটোমেটিক কেসগুলো, অর্থাৎ যাদের সিমটম নেই কিন্তু তারা করোনা ভাইরাসের টেস্ট পজিটিভ, তাদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব। তো তাদের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টে বলা হচ্ছে জাস্ট শুধু এবং শুধুমাত্র হোম আইসোলেশন, আর কিচ্ছু না, জাস্ট হোম আইসোলেশন দিয়ে রাখবো এবং তাদেরকে আমরা ওই পার্সোনাল প্রোটেক্টিভ মেজারগুলো নেওয়ার অ্যাডভাইসগুলো দিয়ে দিব। সে যে ঘন ঘন হাত ধোবে, সে একটা ডিস্টেন্স মেনটেন করে চলবে তার পরিবারের অন্য মানুষগুলোর কাছ থেকে, সে রেগুলার মাস্ক ব্যবহার করবে, সে ক্রাউডেড প্লেসে যাবে না, আলাদা একটা রুমে থাকবে। আমরা এই অ্যাডভাইসগুলো তাকে দিয়ে দেবো এবং তাকে হোম আইসোলেশনে রাখবো। যদি তার বাড়িতে হোম আইসোলেশনের সুব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সে আমাদের হেলথ সিস্টেমকে সে ইনফর্ম করবে এবং তার জন্য দরকার পড়লে সরকার থেকে ইনস্টিটিউশনালাইজড আইসোলেশনের ব্যবস্থা করা হবে। তখন এখন আসবে আমরা মাইল্ড কেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মাইল্ড কেসের যে ম্যানেজমেন্টটা দেব এটাকে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে আছে যে মাইল্ড কেস উইদাউট এনি কমরবিডিটিস। তো তার ক্ষেত্রে আমাকে রুগীকে জাস্ট লাইক অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট আমার রুগীকে হোম আইসোলেশনে রাখতে হবে এবং তাকে কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট আমাদের দিয়ে দিতে হবে। তারপর যখন একটা পেশেন্টের কোমরবিডিটিস আছে মাইল্ড কেস, কিন্তু তার কোমরবিডিটিগুলো ওয়েল কন্ট্রোলড, সে ওয়েল কন্ট্রোলড ডায়াবেটিক, ওয়েল কন্ট্রোলড হাইপার টেনশন আছে, তখন তাকে আমরা কীভাবে ম্যানেজমেন্ট করব। তার ক্ষেত্রেও আমরা হোম আইসোলেশনে রাখবো, তাকে সিমটোমেটিক ম্যানেজমেন্ট দেবো পূর্বের মতো, কিন্তু তার ক্ষেত্রে এক্সট্রা কিছু স্টেপ নেব। যেমন তাকে আমাদের বলতে হবে যে আপনি বাসায় প্রতিদিন আপনার পালস অক্সিমিটার দিয়ে আপনি অক্সিজেন স্যাচুরেশনটা ভালো করে দেখবেন এবং আপনি যে করোনা ভাইরাসের ডেঞ্জার সাইনগুলো আছে এগুলো আমরা তাকে বলে দেব, যে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে কি না, স্যাচুরেশন ফল করছে কি না, কিংবা তার কোমরবিডিটিগুলো আনকন্ট্রোল হয়ে যাচ্ছে কি না, সেই ক্ষেত্রে সে যেন দ্রুত হাসপাতালে চলে আসে। এবং এখানে তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে যে আনকন্ট্রোলড কমরবিডিটিস, মাইল্ড কেসেস উইথ আনকন্ট্রোলড কমরবিডিটিস, এই পেশেন্টগুলোকে আমাদের হাসপাতালে ভর্তি করতে হবে। কারণ এই পেশেন্টগুলোকে আমরা হাসপাতালে ভর্তি করব এবং তাদেরকে থ্রম্বো প্রোফাইল্যাক্সিস দেবো তথা এনক্সাপারিন দেবো, পাশাপাশি সিমটোমেটিক ম্যানেজমেন্টগুলো তো আছেই। এখন আমরা যদি এখানে দেখি যে আমরা সিমটোমেটিক ম্যানেজমেন্ট মাইল্ড কেসগুলোতে কী কী দেবো, যেমন আমরা জ্বর হলে আমরা প্যারাসিটামল দিচ্ছি, সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন দিচ্ছি, থ্রম্বো প্রোফাইল্যাক্সিস হিসেবে আমরা এনক্সাপারিন দিচ্ছি। এনক্সাপারিনের ডোজ বলা হচ্ছে যে নর্মাল মানুষের ক্ষেত্রে, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আপনার 40 মিলিগ্রাম চামড়ার নিচে দেবে দিনে একবার করে। যদি রোগী ওবেস হয়, তার বিএমআই যদি 40-এর ওপরে হয় তবে তাকে 40 মিলিগ্রাম দিনে 2বার করে দেবে। যদি রোগীর কিডনির সমস্যা থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স যদি 30-এর কম হয়, তার ক্ষেত্রে আমরা এনক্সাপারিন 20 মিলিগ্রাম করে দিনে একবার দেবো চামড়ার নিচে। এবং তার অক্সিজেন স্যাচুরেশন আমরা মনিটর করব পালস অক্সিমিটারের সাহায্যে, এবং তাকে রেস্টে এবং তার এক্সারশনে অক্সিজেন স্যাচুরেশনটা আমাকে মনিটর করতে হবে। এবং তাকে আমাদের খেয়াল রাখতে হবে
যে 93%-এর নিচে স্যাচুরেশনটা ফল করে কিনা। এবং এই রোগীগুলোর ক্ষেত্রে আমাদের অযাচিত কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। বলা হয়েছে যে এই রোগীগুলোর ক্ষেত্রে আমাদের কোনো ইনভেস্টিগেশন করারই প্রয়োজন নেই এবং তাদেরকে আমাদের কোনো রকম স্টেরয়েড দেওয়ার প্রয়োজন নেই। বলা হয় যে মাইল্ড কেসে স্টেরয়েড যদি আমরা 7 দিনের মাঝে স্টেরয়েড দিই, এটা বরঞ্চ রোগীর আবার আরও ক্ষতি করতে পারে, লাভের চেয়ে বরং ক্ষতি করতে পারে স্টেরয়েডটা। এখন আমরা পরবর্তী ধাপে দেখতে পাচ্ছি যে মডারেট কেসগুলোকে আমরা কীভাবে ম্যানেজমেন্ট করব। মডারেট কেসের ম্যানেজমেন্টের ক্ষেত্রেও রোগীকে অবশ্যই আমাদের হাসপাতালে ভর্তি করতে হবে। তাকে আমরা সিমটোমেটিক ম্যানেজমেন্ট দেব এবং পাশাপাশি তাকে আমরা অক্সিজেন ইনহেলেশন দেব। আমি অক্সিজেন ইনহেলেশন নিয়ে পরবর্তীতে বলছি, শেষ ধাপে বলছি প্রেজেন্টেশনে। এখন শুধু ম্যানেজমেন্টগুলো বলে যাচ্ছি। অক্সিজেন ইনহেলেশনটা একটু ডিটেলসে আমি পরে বলছি। তো এই মডারেট কেসগুলোকে আমি অক্সিজেন ইনহেলেশন দেব এবং এই মডারেট কেসগুলোর ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে যে আমরা যখন ইনিশিয়াল তাকে রিসাসিটেশন করব, তার অক্সিজেন স্যাচুরেশন যেন 94%-এর উপরে থাকে এবং রোগী যখন স্ট্যাবল হয়ে যাবে কমপক্ষে আমরা 90%-এর উপরে তার স্যাচুরেশন মেনটেন করার চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে আমরা স্যাচুরেশন মেনটেন করার ক্ষেত্রে আমরা প্রন পজিশনের সাহায্য নিতে পারি। বলা হয় যে 24 ঘন্টার মাঝে 4 থেকে 6 ঘন্টা আমার প্রোনিং করে রাখতে হবে, অর্থাৎ রুগীকে উপর করে রাখতে হবে। এতে রুগীর লাংসের অক্সিজেনেশনটা বাড়ে এবং এটা আমরা ডিভাইডেড ডোজে রুগীকে 24 ঘন্টার ভিতরে 4 থেকে 6 ঘন্টা প্রোনিং পজিশনে রাখবো। পাশাপাশি রুগীকে আমরা পূর্বের ন্যায় সম্ভব প্রোফাইলেক্সিস দেবো, এনোক্সাপারিন, এবং রুগীকে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির শুরু করব। এখানে রেমডেসিভিরের ক্ষেত্রে অবাধ ইউজ এবং আমরা যদি ভালো করে বলতে চাই যে মিসইউজ কমানোর জন্যে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে রেমডেসিভিরের ক্ষেত্রে। এই ইন্ডিকেশনে বলা হচ্ছে যদি কোনো পেশেন্ট হসপিটালাইজড কোনো পেশেন্ট, তাকে সিমটম অনসেট অর্থাৎ যেদিন থেকে সিমটম শুরু হয়েছে তার 10 দিনের মাঝে আমাদেরকে রেমডেসিভির দিতে হবে এবং তার আরও কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করা থাকতে হবে। তাকে অবশ্যই অক্সিজেন স্যাচুরেশন তার 93-এর নিচে থাকতে হবে। তার প্রগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ তার দ্রুত আস্তে আস্তে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন থাকতে হবে এবং রুগীকে স্টেবল করার জন্য আমাদের প্রচুর অক্সিজেন দিতে হচ্ছে, এমন রুগীগুলোকে আমরা রেমডেসিভির দেব। এবং এই রুগীগুলোর ক্ষেত্রে আমরা পরবর্তীতে স্টেরয়েডও ইউজ করব যাদের স্যাচুরেশনটা 93%-এর নিচে চলে এসেছে। এবং স্টেরয়েডের ডোজ এখানে বলা হচ্ছে যে আমরা ডেক্সামিথাসোন ট্যাবলেট পাওয়া যায় 0.5 মিলিগ্রাম, আমরা 12টা ট্যাবলেট প্রতিদিন রোগীকে ডিভাইডেড ডোজ দিয়ে দেব। এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বলা হয় যে অ্যান্টিবায়োটিক হচ্ছে আরেকটি ড্রাগ যেটা আমরা খুব মিসইউজ করি এবং দেখা যায় যে সব রোগীর অ্যান্টিবায়োটিক পাচ্ছে কোভিডের। এটা আসলে উচিত না। এখানে আমাদের ন্যাশনাল গাইডলাইনে স্ট্রংলি ডিসকারেজ করা হয়েছে অ্যান্টিবায়োটিক ইউজের উপর, কারণ এটা মিসইউজ ছাড়া আর কিছুই না। যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেক্ট করা হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আপনার ফিজিশিয়ান আর ডক্টর অ্যান্টিবায়োটিকটা আপনাকে দিতে পারবে। এবং মডারেট কেসগুলোর ক্ষেত্রে আমরা রুটিন ইনভেস্টিগেশনগুলো করে ফেলবো, ফুল ব্লাড কাউন্ট, সিরোটেক প্রোটিন, ডি টাইমার, LDH, সেরাম ফায়োরিটিন, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ALT, বুকের এক্সরে, চেস্ট এক্সরে এবং সর্বশেষ আমরা HRCT করতে পারি। এখন আমরা চলে আসি সিভিয়ার কেসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সিভিয়ার কেসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে এক্সকেলেশন অফ দ্য অক্সিজেন থেরাপি অ্যাট হাই ফ্লো। আমাদেরকে ভালোভাবে এবং উচ্চ গতিতে আমার সিভিয়ার কেসের রোগীগুলোকে অক্সিজেন দিতে হবে এবং তার ক্ষেত্রেও আমরা প্রোনিং মেনটেন করব। তার ক্ষেত্রে আমরা স্টেরয়েড যখন দেব, স্টেরয়েডটা আমরা মডারেট কেসে ওরাল ড্রাগ দিয়েছিলাম, এক্ষেত্রে আমরা ইনজেক্টেবল ফর্মে চলে যাব। ইনজেক্টেবল ডেক্সামিথাসোন দিনে 6 মিলিগ্রাম করে দেব, যেটা আমরা 7 থেকে 10 দিন পর্যন্ত দিতে পারি। এবং রোগীকে আমরা ইউভলিমিয়া মেনটেন করবো, রোগী যেন ডিহাইড্রেটেড না হয়ে যায়, হাইপোভলিমিয়া না হয়ে যায়। রোগীর হাইপার ভলিমিয়া অথবা ফ্লুইড ওভারলোডটা আমরা অ্যাভয়েড করব।
রোগীকে আমরা প্রোফাইল্যাক্সিস শুরু করব এবং রেমডেসিভির অ্যান্টিভাইরাল শুরু করব। এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেই পুরনো কথা, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেকশন হয় ওই ক্ষেত্রে দেবো, এছাড়া দেওয়ার প্রয়োজন নেই। এবং এই রোগীর ক্ষেত্রেও আমরা ইনভেস্টিগেশনগুলো করব, সিবিসি, সিআরপি, ডিডাইমার, ফেরেটিন এগুলো। তবে এক্ষেত্রে আমার একটা কথা বলতেই হয় যে আমরা ইনভেস্টিগেশনের মাঝে একটা ইনভেস্টিগেশন আছে যেটার নাম হচ্ছে HRCT, যাকে আমরা এলাবোরেশন করলে বলতে পারি হাই রেজুলেশন কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান, যেটা আমরা করে থাকি কত পার্সেন্ট লাং ইনভলভমেন্ট হয়েছে এটা বোঝার জন্য। তো এখানে বলে রাখি যে আমাদের গাইডলাইনেও এবং আমরা ব্যক্তিগতভাবে HRCTটাকে আমরা ডিসকারেজ করব, কারণ এই HRCT রোগীর ম্যানেজমেন্ট পারপাজে HRCTর কোনো রোল নেই। যদি কোনো রোগীর ডায়াগনোসিস এস্টাবলিশড করার ক্ষেত্রে ডিলেমা থাকে তখন আমরা HRCTটা রোগীকে অ্যাডভাইস করতে পারবো। এছাড়া আমার HRCT অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই, কারণ HRCT হচ্ছে খুব উচ্চমাত্রার রেডিয়েশন এক্সপোজার HRCTতে হয়, যেটা আমাদের অন্য রোগ যেমন বিভিন্ন ধরনের ক্যান্সার আছে এগুলো করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এবং এক্ষেত্রে বলা হয়ে থাকে যে যদি রোগী ফিমেল হয়, মহিলা রোগী হয়, তাদের ক্ষেত্রে আমরা HRCTটা টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ মহিলা রোগীদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় HRCTর পর। সো আমরা অ্যাভয়েড করব HRCTটা, যেন আমরা চেষ্টা করব HRCTটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি। পরবর্তীতে আমরা আরও কিছু ড্রাগ আমাদের রিকমেন্ডেশনে আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি ইন কেস অফ ক্রিটিক্যাল কেস অ্যান্ড স্পেশাল কেসেস, যেটাতে প্রথমেই রিকমেন্ডেশনের সবার প্রথমেই আছে টসিলিজুম্যাব, যেটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি এবং খুবই দামি একটা ড্রাগ টসিলিজুম্যাব। এবং এই ড্রাগ দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে রোগীর কিছু ইন্ডিকেশন আছে, রোগীর যদি কিছু ইন্ডিকেশন পূরণ করে তখন আমরা টসিলিজুম্যাব দিতে পারবো। ইন্ডিকেশনগুলোর মাঝে হচ্ছে রোগীর যদি সিআরপি 75-এর উপরে থাকে, অথবা রোগীর যদি হাই ফ্লো 30 লিটারের বেশি অক্সিজেনের প্রয়োজন হয়, তখন আমরা রোগীকে কনসিডার করব টসিলিজুম্যাব দেওয়ার জন্য। এবং এক্ষেত্রে রোগীকে আমার কাউন্সেলিং করে নিতে হবে টসিলিজুম্যাবের যে অ্যাডভার্স ইফেক্টগুলো আছে এগুলো রোগীকে ভালো করে বুঝিয়ে নিতে হবে দেওয়ার আগে। তবে টসিলিজুম্যাবের কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, এগুলো আমাদের খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। যেমন রোগী যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, রোগীর অন্য কোনো ব্যাকটেরিয়াল সেপসিস থাকে, রোগীর যদি লিভার ফাংশন ALT যদি 5 গুণের বেশি ইনক্রিজড থাকে, রোগীর যদি প্লাটিলেট কাউন্ট 50,000-এর নিচে থাকে, রোগীর যদি নিউট্রোফিল কাউন্ট 500-র নিচে চলে আসে, অ্যাবসলিউট নিউট্রোপেনিয়া থাকে, তবে এই ক্ষেত্রগুলোতে আমরা টসিলিজুম্যাব একবারেই দেবো না, টসিলিজুম্যাবটা পুরোপুরি অ্যাভয়েড করব। এবং বলা হয়ে থাকে যে টসিলিজুম্যাবের ডোজ বলা হয়ে থাকে 8 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েটে দেওয়ার জন্য বলা হয়ে থাকে, তবে দিনে সর্বোচ্চ 800 মিলি মাইক্রোগ্রামের বেশি দেওয়া যাবে না। এবং বলা হয় যে প্রথম ডোজের পর টসিলিজুম্যাব আমরা আর একবার রিপিট করতে পারবো, অর্থাৎ সর্বোচ্চ 2 বার একটা পেশেন্টকে টসিলিজুম্যাব দেওয়া যাবে। 2 বারের বেশি কোনোভাবেই টসিলিজুম্যাব recommended now. The next drug in recommendation is baricitinib. baricitinibের ক্ষেত্রে বলা হয়ে থাকে এটা হচ্ছে স্টেরয়েডের সাপ্লিমেন্টারি, যেখানে আমরা স্টেরয়েড ইউজ করতে পারছি না যে রোগীর ক্ষেত্রে, তার ক্ষেত্রে আমরা baricitinib ইউজ করব। এবং স্ট্রংলি ডিসকারেজ করা হয়েছে শুধুমাত্র baricitinibকে আলাদাভাবে সিঙ্গেল ইউজ করার জন্যে। baricitinibকে অলওয়েজ রেমডেসিভিরের অ্যাডন থেরাপি হিসেবে, অ্যাডন ওষুধ হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। এবং baricitinibটার মেকানিজম অফ অ্যাকশন যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের জেনাস কাইনেস ইনহিবিটর। তারপরে রিকমেন্ডেশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি আছে, আইভারমেকটিন আছে, এবং আরেকটা মনোক্লোনাল অ্যান্টিবডি নাম বেভাসিজুমেব আছে। তবে এই নিচের যে 3টা রিকমেন্ডেশন তাদের সপক্ষে কোনো স্ট্রং কোনো যুক্তি নেই, স্ট্রং কোনো ট্রায়াল নেই, যার কারণে আমরা এই 3টা রিকমেন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধান থাকব।
এখন আমরা যদি দেখি আমাদের স্টেরয়েড যে আমরা দিচ্ছি কোভিড-19 ডিজিজের রোগীগুলোকে, আমরা যখন ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে স্টেরয়েড দিই তার একটা ডোজ মেনটেন আমাদের করতে হয়। যেমন আমাদের প্রথমে রুগীকে ক্রাইটেরিয়াতে ফেলতে হবে যে রুগীর ARDS আছে কি না, অথবা তার রিফ্র্যাক্টরি সেপসিস আছে কি না, অথবা তার সাইটোকাইন রিলিজ সিনড্রোম আছে কি না। যদি পেশেন্টের ARDS হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ইঞ্জেকশন মিথাইলপ্রেডনিসোলোন এবং ইঞ্জেকশন ডেক্সামিথাসোন ব্যবহার করতে পারবো। মিথাইলপ্রেডনিসোলোনের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা থেরাপিউটিক রেঞ্জে 1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আমরা ব্যবহার করব। এবং ডেক্সামিথাসোনের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রথম 5 দিন IV ডেক্সামিথাসোন 20 মিলিগ্রাম করে, তারপরের 5 দিন 10 মিলিগ্রাম এবং তারপরের 5 দিন 5 মিলিগ্রাম করে ব্যবহার করার জন্য। এবং যখন সাইটোকাইন রিলিজ সিনড্রোম হয় ওই ক্ষেত্রে মিথাইলপ্রেডনিসোলোনের ডোজ 1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট থাকলেও ডেক্সামিথাসোনের ডোজ কিন্তু আমরা ARDS-এর চেয়ে ডাবল করে দেওয়া হয়েছে, তো প্রায় 40 মিলিগ্রাম ডেইলি আমরা ডেক্সামিথাসোন ইউজ করব। আর রিফ্র্যাক্টরি সেপসিসের ক্ষেত্রে আমরা ইঞ্জেকশন হাইড্রোকর্টিসন ইউজ করতে পারি। এখন আসি আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে আমরা রোগীকে আমরা যখন একটা মানুষকে হোম আইসোলেশনে দিচ্ছি অথবা একটা পেশেন্ট পজিটিভ আছে তাকে যখন সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিয়ে তাকে স্টেবল করে যখন ছুটি দিয়ে দিচ্ছি, তো সে কয়দিন এই আইসোলেশনটা মেনটেন করবে অথবা সে কতদিন পরে তার কর্মক্ষেত্রে যোগদান করতে পারবে, এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে পরিষ্কার ধারণা থাকতে হবে। বলা হয়েছে যে রোগী যদি অ্যাসিমটোমেটিক হয় সেই ক্ষেত্রে রোগী তার স্যাম্পল যেদিন সে দিয়েছে, পজিটিভ স্যাম্পল যেটা দিয়েছে তার সেই স্যাম্পল দেওয়ার দিন থেকে 10 দিন পরে সে তার কর্মক্ষেত্রে জয়েন করতে পারবে যদি সে অ্যাসিমটোমেটিক হয়। এবং যদি মাইল্ড সিমটোমেটিক পেশেন্ট হয় সেই ক্ষেত্রে রোগী তার সিমটম অনসেট অর্থাৎ তার যেদিন থেকে সিমটম শুরু হয়েছে তার থেকে 14 দিন পরে সে কর্মক্ষেত্রে জয়েন করতে পারবে। তবে এই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তার সিমটম যদি সর্বশেষ 3 দিন সাবসাইড করে যায়, অর্থাৎ তার জ্বর না থাকে, তার শ্বাসকষ্ট না থাকে, সেক্ষেত্রে সে কর্মক্ষেত্রে জয়েন করতে পারবে। এবং সর্বশেষে হচ্ছে আমাদের যে অ্যাডমিটেড পেশেন্টগুলো, হসপিটালাইজড যে পেশেন্টগুলো আছে তাদেরকে যে আমরা দিচ্ছি হোম আইসোলেশন কীভাবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা সিমটম অনসেট থেকে 21 দিন পর তারা কর্মক্ষেত্রে জয়েন করতে পারবে। এবং তাদের ক্ষেত্রেও হচ্ছে কমপক্ষে শেষ 3 দিন উইদাউট ইউজ অফ এনি প্যারাসিটামল অথবা অক্সিজেন ছাড়া তাদের কোনো শ্বাসকষ্ট থাকা যাবে না, তাদের কোনো জ্বর থাকা যাবে না, সেক্ষেত্রে তারাও পুনরায় আবার জয়েন করতে পারবে কর্মক্ষেত্রে। এবং এক্ষেত্রে ডিসচার্জ ক্রাইটেরিয়াতে বলা হয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো তো থাকতেই হবে ডিসচার্জ ক্রাইটেরিয়াতে। এবং আরও বলা হয়েছে যে কোনো রোগীকে আমরা যখন ডিসচার্জ দেব, রোগী স্টেবল হয়ে যাবার পর তাকে আবার পুনরায় RT-PCR টেস্ট করার কোনো প্রয়োজন নেই। তাকে আবার RT-PCR করে আমাকে দেখতে হবে যে সে নেগেটিভ হলো কিনা, পরে সে ছুটি পাবে, এগুলোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের সেকেন্ড টেস্ট করার কোনো রিকমেন্ডেশনই আমাদের গাইডলাইনে তুলে দিয়েছে যে রোগীগুলোকে আমরা ছুটি দিচ্ছি। এখন আমরা যে আলাপ করব যে একটা কোভিড-19 ডিজিজের পেশেন্টকে আমরা যে অক্সিজেন থেরাপিটা দেব, এই অক্সিজেন থেরাপিটা আমরা কীভাবে দিতে পারি। এই অক্সিজেন থেরাপিটা দেওয়ার আগে আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন ARDS সম্পর্কে। অর্থাৎ কোভিড-19-এর যে সিকিউলি, সবচেয়ে মারাত্মক সিকিউলি বলা হচ্ছে ARDS-কে, যেটাকে আমরা এলাবোরেশনে বলছি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তো এই অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা কী, এটা নিয়ে একটা ডেফিনিশন আছে, বার্লিন ডেফিনিশন বলা হয় ARDS-এর, আমাদের টেক্সট বুকগুলোতে আছে। যে বার্লিন ডেফিনেশনের ক্রাইটেরিয়া যখন সে ফিল আপ করবে তখন আমরা সেই পেশেন্টকে ARDS-এর পেশেন্ট বলবো। তো এক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়াটা আছে, যদি পেশেন্টের কোনো নন ক্লিনিক্যাল ইনসাল্টের 1 সপ্তাহের মাঝে নতুন এবং খারাপ কোনো রেসপিরেটরি সিমটম শুরু হয়,
তখন তাকে আমরা ARDS হিসেবে গণ্য করব। পাশাপাশি রুগীর রেডিওলজিক্যালি এক্সরেতে বাইলেটারাল ওপাসিটি আছে, যেটাকে আমরা ইফিউশন অথবা লাং কলাপস নডিউল এগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারছি না, তাকে আমরা ইনক্লুড করবো ARDS এর ক্রাইটেরিয়ার ভিতরে। রুগীর রেসপিরেটরি ফেইলিওর আছে, যেটাকে আমি অন্য কোনো ফেইলিওর দ্বারা এক্সপ্লেন করতে পারছি না, লাইক কার্ডিয়াক ফেইলিওর অথবা তার ফ্লুইড ওভারলোড, কোনোভাবেই আমরা তাকে ওটা এক্সপ্লেন করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা তাকে ARDS এর ক্রাইটেরিয়ার ভিতরে ফেলবো। এবং রোগীর ইম্পেয়ার্ড অক্সিজেনেশন, তার অক্সিজেন স্যাচুরেশন তার ইম্পেয়ার্ড থাকতে হবে। সেক্ষেত্রে এই 4টা ক্রাইটেরিয়া যখন মিলে যাবে, তখন আমরা একটা পেশেন্টকে আমরা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলে ক্যাটাগরাইজড করব। এবং এই অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ক্যাটাগরাইজড করার পর আমরা তাকে মাইল্ড, মডারেট, সিভিয়ার এই 3টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে ফেলব। এই 3টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে ফেলার জন্যে আবার আমাদের আরেক গুচ্ছ ক্রাইটেরিয়া আছে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে রুগীর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, যেটা আমরা এবিজির মাধ্যমে পেতে পারি, এবং হচ্ছে রুগীর ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন, অর্থাৎ আমি রুগীকে স্টেবল করার জন্য যে পরিমাণ অক্সিজেনটা দিচ্ছি তার রেশিও, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড FiO2 এটা রেশিও করলে আমাদের যে মেজারমেন্টটা আসবে, সেই মেজারমেন্টের উপর ভিত্তি করে আমরা রুগীকে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার ARDS বলে গণ্য করব। এক্ষেত্রে বলা হয়েছে এই মেজারমেন্টটা যদি 300 থেকে 200-র মাঝে থাকে, তখন তাকে আমরা মাইল্ড ARDS বলবো। যদি 200 থেকে 100-এর মাঝে থাকে, তাকে বলবো আমরা মডারেট ARDS, এবং 100-র নিচে যখন থাকবে তাকে আমরা বলবো সিভিয়ার ARDS। এখন এখানে বলা উচিত যে FiO2 জিনিসটা আমি আরেকটু পরিষ্কার করে বলে দিচ্ছি। FiO2 দেখা যাচ্ছে আমরা কখন তাকে FiO2টা কীভাবে হিসাব করব কীভাবে, অর্থাৎ একটা পেশেন্টকে আমি ধরুন 10 লিটার অক্সিজেন দিচ্ছি, তো সেই পেশেন্টের ক্ষেত্রে আমার FiO2 কত, অর্থাৎ তাকে স্টেবল করতে আমার 10 লিটার অক্সিজেন দিতে হচ্ছে, তার ক্ষেত্রে আমার FiO2টা কত। তো এখানে বলা হয় যে প্রতি লিটার অক্সিজেনের জন্য 4% করে স্যাচুরেশন বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের ইয়ারে অক্সিজেন আছে অ্যারাউন্ড 21%, এবং এরপর থেকে আমরা 4% করে যদি বাড়িয়ে দিই, 21% ধরে নিলাম, 4% করে যদি বাড়াই প্রতি লিটারের জন্য, তাহলে 10 লিটারে দেখা যাচ্ছে আরও 40% অক্সিজেন আমরা দিচ্ছি। তার মানে টোটাল 60% অক্সিজেন আমরা ওই রোগীটাকে দিচ্ছি। তখন এই রোগীর ক্ষেত্রে আমার FiO2 হবে 60কে আমি 100 দিয়ে ভাগ করে পার্সেন্টেজটাকে সরিয়ে দেব, তখন তার ক্ষেত্রে আমার FiO2 হবে 0.6, অর্থাৎ ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন ইজ 0.6। এই 0.6কে আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের সাথে রেশিও করে আমার ওই রুগীর ARDS এর ক্রাইটেরিয়াটা আমি বের করব। এবং আমরা যে অক্সিজেন দিচ্ছি, এই অক্সিজেন দেওয়ার জন্য কিছু ডিভাইস আমরা ইউজ করছি। এখানে আমরা ওয়ার্ডে যেগুলো ব্যবহার করি, সাধারণত ন্যাজাল ক্যানুলা, যেটা দিয়ে আমরা 1 থেকে 5 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি। তারপর সিম্পল ফেস মাস্ক, যেটা দিয়ে আমরা 10 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি, এবং এটার মাধ্যমে আমরা 60% অফ FiO2 অক্সিজেন দিতে পারি। ভেঞ্চুরি মাস্ক, যার মাধ্যমে 15 লিটার অক্সিজেন দিতে পারি এবং অ্যারাউন্ড 60% অফ FiO2 অক্সিজেন দিতে পারি। এরপর আছে যে নন রিব্রিদার মাস্ক, যার মাধ্যমে 15 লিটার অক্সিজেন 95% FiO2-র মাধ্যমে আমরা দিতে পারি। এবং এরপর আছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটার মাধ্যমে আমরা 100% FiO2 অক্সিজেন দিতে পারি এবং প্রায় 70 লিটার পর্যন্ত অক্সিজেন আমরা দিতে পারি। এবং সর্বশেষ যে দুটো পয়েন্ট আছে, নন ইনভেসিভ ভেন্টিলেশন এবং মেকানিক্যাল ভেন্টিলেশন, দিজ আর প্রিজার্ভ ফর ICU। আমি এই দুটো নিয়ে কথা বলবো না, এগুলো হচ্ছে ICU ম্যানেজমেন্ট যারা করবে তারা এই জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করবে। তো এই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা পেশেন্টকে অক্সিজেন দিচ্ছি, এবং কোন রোগীকে আমরা কোন ডিভাইসের মাধ্যমে অক্সিজেন দেবো এটা টোটালি নির্ভর করছে রোগীর ক্লিনিক্যাল কন্ডিশনের উপর। একজন ফিজিশিয়ান সে রোগীর ক্লিনিক্যাল কন্ডিশনের উপর সে ডিপেন্ড করে সে
রোগীটাকে কোন ডিভাইস চুজ করবে সেটা হচ্ছে পুরোপুরি ক্লিনিশিয়ানের উপর। যেমন আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা আমাদের যদি সক্ষম হয় সব রোগীকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হবে, কিন্তু বলা ভালো যে হাই ফ্লো নেজাল ক্যানুলা অত্যন্ত দামি একটা ডিভাইস এবং এটা সব জায়গায় অ্যাভেলেবল না। তো আমি সব রোগীর ক্ষেত্রে আমি হাই ফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার করতে পারছি না, তখন তার ক্ষেত্রে আমরা ওই উপরের ডিভাইসগুলোতে চলে যাব। আমরা মানে যখন চিপ ডিভাইস থেকে শুরু করবো, যে নেজাল ক্যানুলার মাধ্যমে স্টার্ট করবো, যদি কন্ট্রোল না হয় সিম্পল ফেস মাস্ক, তারপর ভ্যানচুরি মাস্ক, তারপর নন ডিপ ব্রেদার মাস্ক, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে যে আমি একটা কোভিড-19 ডিজিজের পেশেন্টকে যে ম্যানেজমেন্টটা দিলাম, আমার গোলটা কী হবে, আমার থেরাপিউটিক গোলটা কী, আমি কী লক্ষ্য করে এই ম্যানেজমেন্টটা দেব, আমাদের টার্গেট কী থাকবে, আমরা যখন ম্যানেজমেন্টগুলো দেব আমাদের টার্গেটটা কী থাকবে। এখানে আমাদের গাইডলাইনে বলা হয়েছে যে আমাদের টার্গেট থাকবে যে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং FiO2 যে রেশিও, এটাকে আমাদের কমপক্ষে 150-এর ওপর মেনটেন করতে হবে। রোগীর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনকে 55-র বেশি মেনটেন করতে হবে। রোগীর স্যাচুরেশনকে কমপক্ষে 88%-এর উপরে আমাদের রাখতে হবে। দেখেন এখানে আমরা বলেছি পূর্বে যে 90%-এর নিচে নামলে স্যাচুরেশন আমরা রোগীটাকে ভর্তির আওতায় আনতেছি, কিন্তু সে যখন ক্রিটিক্যাল কেসে চলে যাবে, তাকে যখন আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেন স্যাচুরেশনের চাহিদাটা আমরা আরও কমিয়ে দিয়েছি। তা আমরা 88-র উপর রাখতে পারলেই আমরা খুশি। এবং রোগীর যে পিএইচ, ব্লাডে পিএইচ, সেটাকে আমাদের মেনটেন করতে হবে 7.3-এর উপর। তো এই ছিল আজকের মতো আমাদের কোভিড-19-এর ওপর আমাদের প্রেজেন্টেশন। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। এই প্রেজেন্টেশনটা শুনলে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, একটু হয়তো লেংদি হয়ে গেছে, আমি এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি আশা করি আপনারা উপকৃত হবেন এই প্রেজেন্টেশন থেকে। যদি এই প্রেজেন্টেশন থেকে একটি মানুষেরও জীবন বেঁচে যায়, জীবন বাঁচাতে সাহায্য হয়, সেটাই হবে আমার এই প্রেজেন্টেশনের সার্থকতা। ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আমাদের প্রেজেন্টেশন, এবং আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।